নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই প্রতিবেদনটি শুরু করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন করি। বিনা যুদ্ধে কি কখনো সাম্রাজ্য ধ্বংস হতে পারে? আপনি হয়তো বলবেন না, কিন্তু গত কয়েকদিন ধরে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় যা ঘটছে তা চীনের তৈরি করা একবিংশ শতাব্দীর এক বিশাল লিথিয়াম এম্পায়ারের সমাধি খোঁড়া শুরু হয়েছে। প্রায় $40 বিলিয়ন চীনা বিনিয়োগ আজ গভীর সংকটে। কোনো বুলেট চলেনি, কোনো মিসাইল ওড়েনি, অথচ ড্রাগনের গলাতেই আজ হাড় আটকে গেছে। চীনের সেই ডেট ট্র্যাপ বা ঋণের জাল আজ তাদের নিজেদের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিভাবে? আর ভারত কেন এখান থেকে এক বিশাল বড় শিক্ষা পেতে পারে? এই পুরো ভূ রাজনৈতিক সমীকরণটি আজ আমি আপনাদের সামনে সহজ ভাষায় ব্যাখ্যা করব। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে সাদা সোনা বা হোয়াইট পেট্রোলিয়াম, যাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি লিথিয়াম। বর্তমান বিশ্বে যার হাতে লিথিয়াম আছে, আগামী প্রযুক্তি তার পকেটে। আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে রাস্তায় চলা ইলেকট্রিক ভেহিকেল, এমনকি স্যাটেলাইটের ব্যাটারি, সব কিছুর মূল চালিকা শক্তি হলো এই লিথিয়াম। চীন বিগত 20 বছর ধরে নিঃশব্দে সারা বিশ্বের লিথিয়াম খনিগুলোকে দখল করার চেষ্টা করছিল। তাদের টার্গেট ছিল লিথিয়াম ট্রায়াঙ্গেল বা লাতিন আমেরিকার 3টি দেশ, আর্জেন্টিনা, বলিভিয়া এবং চিলি। এর মধ্যে আর্জেন্টিনা ছিল তাদের তুরুপের তাস। চীন সেখানে $40 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। কিন্তু ঠিক যেমন আমাদের ভারতে একসময় ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে এসে দেশ দখল করেছিল, চীনও ঠিক একই ফর্মুলা আর্জেন্টিনায় কাজে লাগিয়েছিল। বন্ধুরা, এই যে ইনফ্রাস্ট্রাকচার স্ক্যামের কথা আমি বললাম, এর পেছনের মেকানিজমটা বুঝলে আপনি শিউরে উঠবেন। এটাকে ইংরেজিতে বলা হয় ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণের ফাঁদ। চীন কিভাবে একটি সার্বভৌম দেশকে ভেতর থেকে ফোকলা করে দেয়, আর্জেন্টিনা তার ক্লাসিক উদাহরণ। ভাবুন তো, আপনার বাড়িতে কেউ এলো লোন দেওয়ার নাম করে, আর শর্ত দিল যে সেই লোন দিয়ে আপনি যে ঘর বানাবেন, সেই ঘর বানানোর রাজমিস্ত্রিও হবে লোন দেওয়ার লোকটির পরিচিত, এবং সিমেন্ট বালিও কিনতে হবে তার দোকান থেকে। আর্জেন্টিনার ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে। চীনা কমিউনিস্টরা যখন দেখল আর্জেন্টিনার বাম উদারপন্থী সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে, তখন তারা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলো। তারা বিলিয়ন বিলিয়ন ডলারের লোন অফার করলো, কিন্তু এর আড়ালে লুকিয়েছিল 3টি মারাত্মক শর্ত, যা আর্জেন্টিনার জাতীয় স্বার্থকে পঙ্গু করে দিয়েছিল। প্রথমত, প্রজেক্ট সিলেকশন। চীন এমন সব জায়গায় রাস্তা এবং ব্রিজ বানানোর প্রস্তাব দিল যেখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো জনবসতি নেই। কেন? কারণ তাদের মূল উদ্দেশ্য ছিল খনিজ সম্পদ অর্থাৎ লিথিয়াম খনি পর্যন্ত পৌঁছানোর রাস্তা তৈরি করা। একে সাধারণ মানুষের উন্নয়নের কাজ বলে চালানো হলেও আসলে এটা ছিল চীনের নিজস্ব লজিস্টিক পথ তৈরি করা। এটাকে ভূরাজনীতির ভাষায় বলা হয় স্ট্র্যাটেজিক এনক্রোচমেন্ট। তারা জানতো যে এই রাস্তাগুলো থেকে আর্জেন্টিনা সরকারের কোনো রেভিনিউ জেনারেট হবে না, ফলে আর্জেন্টিনা কোনোদিনই ঋণের কিস্তি শোধ করতে পারবে না। দ্বিতীয়ত, চীনা লেবার এবং কোম্পানি। সাধারণত কোনো দেশে বিদেশি বিনিয়োগ এলে সেই দেশের মানুষের কর্মসংস্থান হয়, কিন্তু চীনের শর্ত ছিল ভিন্ন। লোন চীনের, ইঞ্জিনিয়ার চীনের, এমনকি সাধারণ শ্রমিকও আসবে চীন থেকে। ফলে আর্জেন্টিনার মানুষ পেল কেবল এক বিশাল ঋণের বোঝা, আর চীনা কোম্পানিগুলো তাদের পকেট ভরালো। আমাদের দেশেও একসময় যেভাবে বিদেশি শক্তির মদতপুষ্ট হয়ে কিছু মানুষ দেশের শিল্পকে ধ্বংস করার চেষ্টা করেছিল, আর্জেন্টিনার সেই লিবারেল সরকারগুলো ঠিক একই অপরাধ করেছিল। তারা নিজেদের পকেট ভরতে দেশের ভবিষ্যৎকে চীনের কাছে লিজ দিয়ে দিয়েছিল। তৃতীয়ত, সার্বভৌমত্বের সাথে আপোষ। চীন যখন লোন দেয় তখন তারা লোন এগ্রিমেন্টের মধ্যে এমন কিছু ক্লজ ঢুকিয়ে দেয় যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। যেমন আর্জেন্টিনা যদি লোন শোধ করতে না পারে, তবে তাদের প্রাকৃতিক সম্পদ বা খনিজ নিয়ন্ত্রণ সরাসরি চীনা কোম্পানিগুলোর হাতে চলে আসবে। এটা অনেকটা সেই পুরনো দিনের মহাজনী কারবারের মতো, যেখানে চড়া সুদে টাকা দিয়ে চাষির জমি কেড়ে নেওয়া হতো। এই যে রাজনৈতিক মতাদর্শের কথা আমি বলছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কোনো দেশে জাতীয়তাবাদী চেতনার অভাব থাকে, তখন শাসকরা নিজেদের পকেটকে দেশের মানচিত্রের চেয়ে বড় করে দেখায়। তখনই চীনের মতো ধূর্ত শক্তিগুলো ছোবল মারার সুযোগ পায়। আজ ভারতকেও এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের আশেপাশেও এমন অনেক দেশ আছে
যারা চীনের এই সুপার কোটেড লোনের জালে ফেসে গিয়ে আজ সর্বশান্ত। শ্রীলঙ্কা বা আফগানিস্তানের হাল আমরা দেখেছি। আর্জেন্টিনা তো ভাগ্যবান যে তারা সময় মতো জেভিয়ার মিলেয়ের মতো একজন কট্টর জাতীয়তাবাদী নেতাকে বেছে নিয়েছে, যিনি চীনের এই ইকোনমিক এম্পায়ারিজমের কফিনের শেষ পেরেকটি পুঁতে দিচ্ছেন। এই পরিস্থিতি যখন তুঙ্গে, ঠিক তখনই আর্জেন্টিনার ক্ষমতায় এলেন এক অদ্ভুত ব্যক্তিত্ব, জেভিয়ার মিলেই। তিনি প্রচলিত রাজনীতির কোনো অংশ নন, তিনি একজন কট্টর জাতীয়তাবাদী। তিনি নির্বাচনের আগে চেইন স হাতে ঘুরতেন, যার অর্থ ছিল তিনি পুরনো পচা দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে গোড়া থেকে কেটে পরিষ্কার করে দেবেন। অনেকে তাকে নিয়ে হাসাহাসি করেছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় আসার পরেই চীনের ঘুম কেড়ে নিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি কোনো কমিউনিস্ট শক্তির সাথে আপোষ করবেন না। মিলেই খুব ভালো করেই জানতেন যে চীনের $40 বিলিয়ন বিনিয়োগ আসলে একটা ফাঁদ। তাই তিনি কোনো সরাসরি যুদ্ধে না গিয়ে চীনের বিরুদ্ধেই তাদের স্টাইলে চাল চাললেন। তিনি নিয়ে এলেন এক নতুন আইন, যার নাম রিগি। এই আইনের ফলে যারা নতুন করে আর্জেন্টিনায় বড় বিনিয়োগ করবে তারা বিশাল ট্যাক্স ছাড় পাবে, কিন্তু চীনের কোম্পানিগুলো যারা আগে থেকেই এখানে এসে বসে আছে তাদের জন্য কোনো ছাড় নেই। তারা সেই পুরনো কর কাঠামোর মধ্যেই আটকে গেল। একেই বলে ভূ রাজনৈতিক মাস্টার স্ট্রোক। বন্ধুরা, ভাবুন তো, ভারতের পরিস্থিতি কি একসময় এমন ছিল না? 2008 সালের সিভিল নিউক্লিয়ার ডিলের সময় বা তার আগের বিভিন্ন চুক্তির সময় ভারতের স্বার্থ কি সবসময় রক্ষা করা হয়েছিল? আমাদের দেশের অভ্যন্তরেও এমন কিছু শক্তি কাজ করে যারা বিদেশের স্বার্থে কাজ করতে বেশি আগ্রহী থাকে। কিন্তু আজ ভারত যেমন নিজের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, আর্জেন্টিনা ঠিক সেই পথেই হাঁটছে। চীনা কোম্পানিগুলো এখন আর্জেন্টিনার ট্যাক্স দিতে দিতে নাজেহাল হয়ে পড়ছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোম্পানি পসকো বা আমেরিকার কোম্পানিগুলো এখন রেড কার্পেট ওয়েলকাম পাচ্ছে। চীন যেখানে পুরনো প্রযুক্তিতে লিথিয়াম বের করত, সেখানে দক্ষিণ কোরিয়া নিয়ে এসেছে অত্যাধুনিক টেকনোলজি, যা কয়েক মাসের কাজ কয়েক ঘন্টায় করে দেয়। এতে করে চীনের লিথিয়াম প্রজেক্টগুলো এখন অর্থনৈতিকভাবে অলাভজনক এবং টক্সিক অ্যাসেটে পরিণত হয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার নীতি বদলে গেছে। আমেরিকা এখন স্পষ্ট বলে দিয়েছে যে যেসব ব্যাটারিতে চীনা খনিজ বা লিথিয়াম ব্যবহার করা হবে তারা আমেরিকায় কোনো ভর্তুকি পাবে না। ফলে আর্জেন্টিনার চীনা খনি থেকে বের হওয়া লিথিয়াম এখন কেউ কিনছে না। চীন সেখানে কোণঠাসা। আর এই শূন্যস্থান পূরণ করার জন্য ভারত সরকারের কাছে এখন এক সুবর্ণ সুযোগ। আমাদের কাবিল বা খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড ইতিমধ্যেই আর্জেন্টিনার সাথে কিছু চুক্তি সই করেছে, কিন্তু আমাদের আরও আগ্রাসী হতে হবে। আমাদের বুঝতে হবে যে ভূ রাজনীতিতে কোনো বন্ধু বা শত্রু হয় না, কেবল জাতীয় স্বার্থই শেষ কথা। বন্ধুরা, আর্জেন্টিনার এই ঘটনা আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের ভাবতে বাধ্য করে, আমরা কি সত্যি সম্পূর্ণ স্বাধীন হতে পেরেছি? রাজনৈতিকভাবে 1947 সালে আমরা ব্রিটিশদের তাড়িয়েছি ঠিকই, কিন্তু সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে আজও সেই ব্রিটিশ মানসিকতা আর কলোনিয়াল হ্যাংওভার জগদ্দল পাথরের মতো চেপে আছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই যখন বলেন যে তিনি ডেভিল বা শয়তানের মাথা কাটতে চান, তখন তিনি আসলে সেই সিস্টেমকে আক্রমণ করেন যা একটি দেশকে ভেতর থেকে পঙ্গু করে রাখে। আমাদের ভারতেও ঠিক এই একই সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। ভাবুন তো, আজও আমাদের বিচার ব্যবস্থায় এমন অনেক আইন আছে যা ব্রিটিশরা বানিয়েছিল ভারতের দমন করার জন্য বা ভারতীয়দের দমন করার জন্য। কেন স্বাধীনতার এত বছর পরেও আমাদের সেই পুরনো আইনের বোঝা বয়ে বেড়াতে হবে? প্রথমত, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা। যখন কোনো দেশের সরকার ভঙ্গুর হয় বা ভোট রাজনীতির উপর নির্ভরশীল হয়, তখন তারা বড় সিদ্ধান্ত নিতে ভয় পায়। আর্জেন্টিনা আর চীনের মতো সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারছে কারণ তাদের রাষ্ট্রপ্রধানের পেছনে জনগণের শক্তিশালী জনাদেশ আছে। ভারতেও যখন সরকার 400 পারের কথা বলে, তখন সেটা শুধু সংখ্যার লড়াই নয়, সেটা হলো সেই শক্তির লড়াই যা দিয়ে আমরা আমাদের দেশের সংবিধানে ঢুকিয়ে দেওয়া সেই সব আপত্তিকর শব্দ বা ধারাগুলোকে, যেমন সেকুলারিজম বা সমাজতন্ত্র, যা জরুরি অবস্থার সময় জোর করে চাপানো হয়েছিল, তা উপড়ে ফেলতে পারি। আমাদের বুঝতে হবে যে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য ঐতিহাসিক ভুলগুলো সংশোধন করা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, ঐতিহাসিক বিকৃতি বা ডিস্টর্শন অফ হিস্ট্রি। আমাদের দেশের টেক্সট বুকগুলোতে আজও আমাদের গৌরবোজ্জ্বল সনাতন ইতিহাসকে ছোট করে দেখিয়ে সেই সব আক্রমণকারীদের মহিমান্বিত করা হয় যারা আমাদের মন্দির ভেঙেছে, আমাদের জ্ঞান বিজ্ঞানকে ধ্বংস করেছে। এটাকে বলা হয়
ইন্টেলেকচুয়াল কলোনিয়ালিজম। আর্জেন্টিনা যেমন সিদ্ধান্ত নিয়েছে তারা আর চীনা কমিউনিস্টদের লিখে দেওয়া চিত্রনাট্যে চলবে না, আমাদেরও সময় এসেছে আমাদের নিজস্ব ন্যারেটিভ তৈরি করার। আমাদের বীর শিবাজি মহারাজ, মহারানা প্রতাপ বা লচিত বরফুকনের বীরত্বগাথা কেন আমাদের প্রধান ইতিহাস পাতায় থাকবে না? কেন আজও মুসলিমদের নাম সোনালী অক্ষরে লেখা থাকবে? তৃতীয়ত, আন্তর্জাতিক চুক্তি শৃঙ্খল বা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস। 2008 সালে ভারত মার্কিন পরমাণু চুক্তির মতো এমন অনেক গোপন বা ওপেন এগ্রিমেন্ট অতীতে করা হয়েছে যা ভারতের সার্বভৌমত্বকে আন্তর্জাতিক মঞ্চে অনেক সময় সীমাবদ্ধ করে দেয়। আর্জেন্টিনা যেমন চীনের সাথে করা পুরনো চুক্তিগুলোকে এক তুড়িতে বাতিল করে নতুন রিগি পলিসি এনেছে, ভারতকেও তেমনি সাহসের সাথে পুরনো আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো থেকে বেরিয়ে আসতে হবে, যা আমাদের প্রতিরক্ষা বা বাণিজ্যিক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। চীনের এই পরাজয় আসলে সারা বিশ্বের কাছে একটা বার্তা, বিশেষ করে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর কাছে। চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে যে সাম্রাজ্যবাদ চালাচ্ছে তা এখন পতনের মুখে। আমেরিকাও এখন বসে নেই। সিআইএ সরাসরি চীনের ভেতরের অসন্তোষকে উস্কে দিচ্ছে। গোটা বিশ্বে একটা বাতাস বইছে যে চীনা কমিউনিস্টদের দিন ফুরিয়ে আসছে। আর্জেন্টিনার এই ঘটনাটি কেবল একটা খনি সংক্রান্ত লড়াই নয়, এটা হলো আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদের জয়। পরিশেষে আমি এটাই বলবো যে ভারতবাসীকেও এই ঘটনা থেকে অনুপ্রেরণা নিতে হবে। আমাদের নিজেদের সম্পদ, আমাদের নিজেদের বাজার এবং আমাদের জাতীয় সুরক্ষাকে সবার উপরে রাখতে হবে। অদ্ভুত মনে হতে পারে যে আর্জেন্টিনা কিভাবে চীনকে টেক্কা দিল, কিন্তু এটাই বাস্তব। যখন কোনো নেতা দেশের স্বার্থে নির্ভীক হয়, তখন বিশ্বের সবচেয়ে বড় শক্তিগুলো তার সামনে মাথা নত করতে বাধ্য হয়। আজকের এই বিশ্লেষণে আমি এটাই তুলে ধরতে চেয়েছি যে আগামীর পৃথিবীটা হবে সাহসী এবং জাতীয়তাবাদী শক্তির। আমরা চাই ভারত কেবল লিথিয়াম নয়, প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে বিশ্বের শীর্ষে থাকুক। আপনারা কি মনে করেন, ভারত কি আর্জেন্টিনার এই সুযোগ কাজে লাগিয়ে চীনের জায়গায় নিজের আধিপত্য কায়েম করতে পারবে? নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর এই ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ মনে হয় তবে অন্যদের সাথেও শেয়ার করুন, যাতে এই ভূরাজনৈতিক পরিবর্তনের কথা সবাই জানতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।